সময়টা ছিল শীতের। শ্যামল ও তার দুই বন্ধু রোমান আর বিজয় অফিসে কিছুদিন ছুটি পেয়েছিল, তাই তিনজন ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু কোথায় যে ঘুরতে যাবে তাদের কোনো আইডিয়া ছিল না। বন্ধুরা, এমন জায়গায় যেতে হবে যেখানে একটু মজা থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে। আরে ভাই, বল তো যাবি কোথায়? ওরা তিনজন এভাবেই কথা বলতে বলতে ওখান থেকে উঠে পড়ল আর হাঁটতে শুরু করলো। তারা তিনজন যাচ্ছিল, তখনই বিজয়ের চোখ বইয়ের দোকানে রাখা একটি বইয়ের উপরে পড়ল। শ্যামল ও রোমানের নজরও ওই বইটির উপরে পড়ল। বইটির নাম ছিল মোহিনী। শ্যামল বইটি দেখে অনেক উৎসাহিত হয়ে গেল। আর হবে নাই কেন, কারণ বইটির উপরে একটি সুন্দরী মেয়ের ছবি দেওয়া ছিল। এমন সুন্দরী মেয়ে আগে সে কখনোই দেখেনি। শ্যামল তো ওই বইটির দিকেই তাকিয়েছিল এবং সে বইটি কিনে নিল। আর ওই বইয়ের দোকানে ও বইটি পড়তে বসে গেল। আরে ভাই শ্যামল, তুই বইটা নিয়ে এখানেই পড়তে বসে গেলি? শুধু উপরের মেয়েটাকেই দেখ, ভিতরে কি আছে তা দেখে তুই কি করবি? আর চল এখান থেকে। না, আমি যাব না, তোরা যা এখান থেকে। আরে ছাড় না রোমান, ওকে এখানেই থেকে বইটা পড়তে দে। বিজয় এই কথা বলতেই বিজয় আর রোমান সেখান থেকে চলে গেল। পরের দিন সকালেই শ্যামল রোমানের বাড়িতে চলে গেল। রোমান শ্যামলকে বলল, শ্যামল, তুই এত সকালে, কি হয়েছে? তুই জলদি বিজয়কেও ডেকে নে, একটা কথা বলার আছে। কিন্তু কি কথা বলবি? তুই ডাক তো। রোমান বিজয়কে ফোন দিল এবং তাকে তার বাড়িতে আসতে বলল। কিছুক্ষণ পর বিজয়ও সেখানে চলে আসলো। এতদিন ধরে ভাবছিলাম না কোথায় যাব। আমি বলছি কোথায় যাওয়া যায়। হ্যাঁ বল, কোথায় যাবি? সূর্যনগর। সূর্যনগর, সেখানে কি আছে? আরে ভুলে গেছিস, কালকে আমি একটা বই পড়ছিলাম। আচ্ছা, তোর ঘাড়ে সেই বইয়ের ভূত চেপেছে? আরে হবে নাই কেন, গল্পটাই যে এমন ছিল। এমন কি ছিল সেখানে? সূর্যনগরের কেল্লাতে মোহিনী নামের একটি ভয়ঙ্কর আত্মা থাকে, যে লোকেদের সাথে সম্পর্ক করে পরে তাদের মেরে ফেলে। হোয়াট ননসেন্স, কি পাগলের মতো কথা বলছিস? আরে আমাকে বিশ্বাস করো, আমি যা বলছি সব সত্যি বলছি। ওই বইতে এই সব কিছুই লেখা ছিল। এই বলে দিচ্ছি, গেলে পরে সূর্যনগরই যাব। তুই কি বলছিস রোমান? আমি আর কি বলবো, তোরা যেখানে যেতে চাইবি আমিও সেখানেই যাব। ঠিক আছে, সূর্যনগরই চল তাহলে। সূর্যনগরের কেল্লা শহর থেকে প্রায় 400 কিলোমিটার দূরে ছিল। ওরা তিনজন কার নিয়ে যাবে বলে ঠিক করে। পরের দিনই ওরা তিনজন সূর্যনগরের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আর সাথে শ্যামল সেই বইটিও নিয়ে গেল, যেটা থেকে শ্যামল সূর্যনগর সম্পর্কে জেনেছিল। তারা অনেক মজা মাস্তি করে গাড়িতে গান চালিয়ে সূর্যনগরে যাচ্ছিল। তখনই ওরা দেখলো ওই রাস্তার চারিদিকে জঙ্গলে ঘেরা ছিল। চারিদিকে শুধু গাছ আর গাছই ছিল। ঘোর অন্ধকার, আর মাঝে মাঝে জানোয়ারদের ভয়ঙ্কর আওয়াজ, আবার মাঝে মাঝে নিরিবিলি পরিবেশ। রাস্তায় কেউ ছিল না। সূর্যনগর পৌঁছাতে পৌঁছাতে তাদের রাত 11টা বেজে গেল। তখনই তারা ছোট একটি চায়ের দোকান দেখতে পেল এবং তারা অনেক খুশি হয়ে গেল, কারণ অনেকক্ষণ পরে তো কোনো মানুষের দেখা পেল। ভাবলো তারা লোকটির সাথে গিয়ে গল্প করবে। তারা চায়ের দোকানের সামনে গাড়িটি থামালো। তারা ভেবেছিল সেখানে একটি লোক আছে, কিন্তু সেই দোকানটিতে একটি বুড়ো মহিলা ছিল, যে ঠান্ডায় কাঁপছিল। রোমান ওই বুড়িটিকে বলল, দাদি 3টা চা দিয়ে দিন। বুড়ি দাদি কিছুই বলল না, সে চা বানাতে শুরু করলো। রোমান ওই চায়ের দোকানে বসেছিল এবং সে ভাবলো, জঙ্গলের মধ্যে এত দূরে এই বুড়িটি আসেই কিভাবে, আর এখানে থাকেই বা কিভাবে। সে এই সবই ভাবছিল। তখনই বুড়িটি তাদের সামনে চলে আসলো আর বলল, বাবারা চা নাও। উনি ওদের তিনজনকে চা দিল এবং ওরা চা খাচ্ছিল। তখনই বুড়ি বলল, কোথায় যাচ্ছ বাবারা? সূর্যনগর, সূর্যনগরের কেল্লাতে। সূর্যনগরের কথা শুনে বুড়ির মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে রেগে তাদের বলল, তোমাদের মাথা খারাপ হয়েছে? সূর্যনগরে কারা ঘুরতে যায়? ওখানে কেউ কি ঘুরতে যায়? মরতে যাচ্ছ তোমরা। তখনই শ্যামল বলল, আরে দাদি, আপনার কাজ হলো চা বানিয়ে খাওয়ানো, তা খাইয়েছেন, এবার আমাদেরকে যেতে দিন। আপনার কাছে হয়তো ওই গল্পটাই আছে যে মোহিনী এসে সবাইকে মেরে ফেলে।
তখনই রোমান বলল, শ্যামল চুপ কর বলছি। রোমান বৃদ্ধাকে টাকা দিল এবং কারে গিয়ে বসলো আর সূর্যনগরের কেল্লার দিকে যেতে থাকলো। কেল্লাটি সেখান থেকে 5 কিলোমিটার দূরে ছিল। তারা কিছুক্ষণের মধ্যেই সূর্যনগরের কেল্লাতে পৌঁছে গেল। ঘন জঙ্গলের মধ্যে একটি ভয়ঙ্কর কেল্লা, যেটার দরজার সামনে মাকড়সার বড় বড় জাল ছিল এবং ভিতরে কোনোই আলো ছিল না, আর প্রাণীদের ডাক ভেসে আসছিল। আরে বা, এটা তো তেমনই কেল্লা যেটা বইতে দেখেছিলাম। আমার বিশ্বাসই হচ্ছে না, আমি এটা সামনে দাঁড়িয়ে রয়েছি। চল ভিতরে গিয়ে দেখি। আরে তোর কি মাথা খারাপ হয়েছে? এখন কে এর ভেতরে ঢুকবে? চুপচাপ গিয়ে ক্যাম্প লাগা আর ঘুমিয়ে পড়। না, আমার তো আর তর্স হয়েছে না। তোরা যাই বলিস, আমি এখনই ভেতরে যাব। আরে রোমান, বোঝা না ওকে। আরে শ্যামল, একটু ধৈর্য ধর, কাল সকালে আমরা ভেতরে যাব। শ্যামল ওদের কথা মেনে নিল। বিজয় আর নোমান গিয়ে গাড়ি থেকে মাল সামান নামাতে থাকলো আর কেল্লার পাশেই একটি ক্যাম্প তৈরি করলো। বিজয় কিছু কাঠ জোগাড় করে ওখানে আগুন জ্বালালো। এরপর তিনজন আগুন পোহাতে লাগলো। তোর কি মনে হচ্ছে রোমান, এই কেল্লার মধ্যে কি আসলেই মোহিনী আছে নাকি? না, এটা কোনো মিথ্যে বানোয়াট কথা। এইসব বিষয়ে তো আমিও কিছু বলতে পারছি না। আমিও তো এই ভূত প্রেতকে বিশ্বাস করি না। উপরওয়ালাই জানে ভেতরে কি আছে। আরে ভেতরে কি আবার, ভেতরে মোহিনী আছে, ওই বইতে লেখা আছে। আরে ভাই, তুই এসব বন্ধ কর তো। তুই যখনই বলিস শুধু ওই বইয়ের ব্যাপারেই বলিস। ওই বইয়ের মধ্যে এমন কি লেখা আছে? আরে কি লেখা আছে ওই বইতে? তুইও শুরু করলি রোমান। আচ্ছা শ্যামল, বল তো মোহিনীর নামে ওই বইতে কি এমন লেখা আছে? এরপর শ্যামল বলতে শুরু করলো, অনেক বছর আগে এখানে ও আশেপাশের গ্রামে মোহিনীর নামে অনেক ভয় পেত সবাই। মোহিনী অনেক সুন্দরী আত্মা, যাকে দেখে যে কেউই সম্মোহিত হয়ে যাবে। ও যে কোনো মানুষকেই খুব সহজে সম্মোহিত করে ফেলতো এবং তার সাথে মিলন করে পরে তাকে মেরে ফেলতো। তখন এই পুরো এলাকা সূর্যনগরের মধ্যে ছিল, আর এখানকার রাজাও মোহিনীর শিকার হয়ে গেল। ও মোহিনীর রূপ দেখে সম্মোহিত হয়ে গেছিল। এরপর মোহিনী ওর সাথেও সম্পর্ক করে ওকে মেরে ফেলেছিল। এতে এখানকার লোকেরাও অনেক ভয় পেয়ে গেছিল এবং তারা বাইরে থেকে একটি সাধুকে ডেকে নিয়ে আসে, আর ওই সাধু মন্ত্র বলে মোহিনীকে এই কেল্লাতে বন্ধ করে দিয়েছিল। রোমান অনেক ভয় পেয়ে গেল এবং শ্যামলকে বলল, তো তুই পাগল নাকি? তুই আমাদের এখানে মরার জন্য নিয়ে এসেছিস? এবার বিজয় হেসে বলল, কি রে বন্ধু, ভয় পেয়ে গেছিস? এটা সব বানোয়াট কথা। কে জানে এই বইটি কে লিখেছে এবং এই বইটির কথা কতটা সত্যি তাও তো জানি না। তোমাদের কথা যদি শেষ হয়ে থাকে তাহলে শুয়ে পড়ে গিয়ে। তিনজন ক্যাম্পে ঘুমাতে চলে গেল। রাতও অনেক গভীর হয়ে গেল। নোমান আর বিজয় তো ঘুমিয়ে পড়ল, কিন্তু শ্যামল ঘুমালো না। ওর মাথায় শুধু মোহিনী ঘুরপাক খাচ্ছিল। ও উঠল আর কেল্লার পাশে চলে গেল। তখনই ওর কানে একটি শব্দ আসলো। তুমি এসে গেছো শ্যামল, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। এটা শুনে শ্যামল অনেক ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পর শ্যামল দেখলো ওর সামনে সুন্দর কোমরওয়ালা হরিণের মতো চোখ, কপালে টিপ, মাথা ভরা চুল, সুন্দর একটি মেয়ে তার সামনে এসে দাঁড়িয়ে আছে। শ্যামল ওকে দেখে একেবারে মুগ্ধ হয়ে গেল। ও যেই বলল, এসে গেছো শ্যামল, এসো আমার কাছে এসো। একদিকে তো ভয়ে শ্যামল ঘামছিল, কিন্তু অন্যদিকে ওর চেহারায় ও মনোমুগ্ধ হয়ে গেছিল। যখনই রোমানের ঘুম ভাঙল তখন দেখলো শ্যামল ওর পাশে নেই। ও দ্রুত বিজয়কে ডাকতে থাকলো, বিজয় ওঠ, বিজয় ওঠ, শ্যামল কোথায় গেল? বিজয় উঠে পড়ল এবং ওরা দুজন শ্যামলকে খুঁজতে চলে গেল। আর অপরদিকে শ্যামল ওই মেয়েটি পিছে পিছে যাচ্ছিল। মেয়েটি এতটাই সুন্দরী ছিল যে সে কোথায় যাচ্ছে তার কোনো জ্ঞানই ছিল না। ওই মেয়েটি ধীরে ধীরে শ্যামলকে কেল্লার ভিতরে নিয়ে যাচ্ছিল। তখনই রোমান আর বিজয় দেখলো শ্যামল কোনো মেয়ের পিছে পিছে কেল্লার মধ্যে যাচ্ছে। রোমান আর বিজয় শ্যামলকে ডাকতে শুরু করলো, আরে শ্যামল, যাস না, ওখানে যাস না, ও তোকে মেরে ফেলবে। কিন্তু তাদের ডাক শ্যামলের উপর কোনো প্রভাবই ফেলছিল না। শ্যামলের উপর তো শুধু মোহিনীর মায়াই কাজ করছিল।
রোমান আর বিজয় শ্যামলের দিকে দৌড়ে যাচ্ছিল। ওরা শ্যামলের কাছে প্রায় পৌঁছেই গেছিল, কিন্তু শ্যামল কেল্লার ভেতরে ঢুকে পড়ল এবং কেল্লার দরজা বন্ধ হয়ে গেল। ওরা দুজন কেল্লার দরজাতে অনেকবার ধাক্কা দিল, কিন্তু দরজা খুললই না। এরপর তারা উপায় না পেয়ে ওই কেল্লার একটি জানালার কাছে গেল দৌড়ে। জানালাটি অনেক ছোট ছিল, কিন্তু সেখান দিয়ে কেল্লার ভিতরে ভালোই দেখা যাচ্ছিল। মোহিনী শ্যামলকে কেল্লার আরো ভেতরে নিয়ে যাচ্ছিল। ওরা দুজন শ্যামলকে ডাক দিল, শ্যামল দাঁড়া, শ্যামল যাস না, শ্যামল দাঁড়া। কিন্তু শ্যামল তো মোহিনীর মোহজালে ফেসে গেছিল। বাইরের কোনো কথাই ওর কানে আসছিল না। এরপর মোহিনী তার আঙুলের ইশারায় তাকে কাছে ডাকছিল। মোহিনী আস্তে আস্তে কেল্লা সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, আর তার পিছে পিছে শ্যামলও যাচ্ছিল। রোমান আর বিজয় আর শ্যামলকে দেখতে পাচ্ছিল না, ও ওদের চোখের আড়ালে চলে গেছিল। রোমান আর বিজয় অনেক দুশ্চিন্তায় পড়ে গেল যে শ্যামলকে তারা এবার কিভাবে বাঁচাবে। কিন্তু তারা নিরুপায় ছিল, কারণ শ্যামলকে কোনো মানুষ নয়, মোহিনী ধরেছে। আর অপরদিকে শ্যামল মোহিনীর সাথে একটি সুন্দর ঘরে চলে গেছিল। এরপর মোহিনী শ্যামলকে অনেক কাছে টেনে নিয়েছিল। সে তার মুখে তার হাত বুলাতে শুরু করলো আর বলল, অনেক ভালো হয়েছে শ্যামল, তুমি চলে এসেছো। আমি তোমারই অপেক্ষায় ছিলাম। এটা বলে মোহিনী শ্যামলের ঠোঁট তার ঠোঁটে লাগিয়ে দিল। শ্যামলও মোহিনীর সাথে সঙ্গ দিতে শুরু করলো। দুজনই ভালোবাসার চরম সীমায় চলে গেল। দুজনই একে অপরের ভরপুর সঙ্গ দিচ্ছিল। শ্যামল এতটাই মোহে পড়ে গেছিল যে কার সাথে আছে, কোথায় আছে, কিছুই তার মনে ছিল না। যখনই শ্যামল আর মোহিনীর ভালোবাসা শেষ হয়ে গেল, তো মোহিনী শ্যামলকে আবারও জড়িয়ে ধরল। ও যখন জড়িয়ে ধরল, ওর পিঠে তখন কিছু বিঁধে যাওয়ার অনুভূতি হলো। প্রথমে তো ব্যথাটাকে বেশি গুরুত্ব দিল না। যখনই ব্যথার অনুভূতি বাড়তে থাকলো, ও মোহিনীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কিন্তু এরপর সে মোহিনীকে দেখে অনেক ভয় পেয়ে গেল, কারণ অত সুন্দর চেহারা আর তার ছিল না। বরঞ্চ বড় বড় চারা, লাল চোখ এবং বড় বড় দাঁতওয়ালা কুৎসিত চেহারার হয়ে গেছিল। শ্যামল এবার মোহিনীর মোহ থেকে বেরিয়ে এসেছিল। ওর সব কিছু মনে পড়ে গেছিল, যে ও কিভাবে ভেতরে এসেছে এবং ওর সাথে কি কি হয়েছে। কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। শ্যামল ওখান থেকে দৌড়ে দরজার দিকে পালাতে শুরু করলো, কিন্তু মোহিনী ওকে পেছন থেকে ধরে বিছানায় ফেলে দিল। মোহিনী, আমাকে ছেড়ে দাও, দয়া করে এখান থেকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। যে এই কেল্লার ভিতরে একবার আসে সে আর বাইরে জীবিত বেরোতে পারে না। আমাকে ক্ষমা করে দাও মোহিনী, আমি কিভাবে ভেতরে এসেছি বুঝতে পারিনি। এখানে আসার পরে সবাই এই একই কথা বলে। মোহিনী এটা বলার পরেই শ্যামল হাওয়াতে উঠতে শুরু করলো, আর দেওয়ালে ধাক্কা লেগে মাটিতে পড়ে গেল। তখনই মোহিনী শ্যামলের কাছে আসলো এবং ওর হাতে কামড় দিল আর ওর গোশ হাত থেকে তুলে নিল। শ্যামল জোরে জোরে চিল্লাতে থাকলো, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো। সেখানে শ্যামলের কথা শোনার মতো কেউই ছিল না। মোহিনী ওর হাত শ্যামলের পেটের মধ্যে ঢুকিয়ে দিল, যা ওর শরীরকে ফোড়ো করে দিল। এরপর ওর নখে লেগে থাকা রক্ত ও শুষে শুষে খেতে শুরু করলো। শ্যামল নিস্তেজ হয়ে পড়েছিল, আর অপরদিকে রোমান আর বিজয় ভাবছিল শ্যামলকে কিভাবে বাঁচাবে তারা। তখনই ওদের পিছে কারো চিৎকারের শব্দ শুনতে পারল ওরা। রোমান আর বিজয় যখনই পিছনে ঘুরলো, তখনই ওরা দেখতে পেল লোকটি আর কেউই ছিল না, শ্যামলই ছিল। কিন্তু আফসোস, শ্যামল আর বেঁচে ছিল না, কারণ মোহিনী শ্যামলের রক্ত খেয়ে ওকে বাইরে ফেলে দিয়েছিল, আর মোহিনীও সেখান থেকে বেরিয়ে গেছিল। বিজয় শ্যামলের লাশ দেখে কান্না করতে শুরু করলো, আর তা দেখে রোমান বলল, বিজয়, এখন আমাদের কান্না করার সময় নয়, এখন এটা ভাবতে হবে যে মোহিনীকে কিভাবে আবার ওই কেল্লাতে বন্দি করে ফেলা যায়। এবার বিজয় বলে উঠল, বই, রোমান, বই, ওই বইতেই মোহিনীকে আটকানোর উপায় লেখা আছে। হ্যাঁ চল, ওই বইতে উপায় খুঁজি। রোমান আর বিজয় দৌড়ে কারের কাছে গেল এবং বইটি নিয়ে তারা পড়তে শুরু করলো। কিন্তু এটা দেখে তারা আশ্চর্য হলো যে ওই বইতে মোহিনীর সম্পর্কে সবকিছুই লেখা ছিল,
কিন্তু ওকে আটকানোর উপায় বই থেকে ছেঁড়া ছিল। এবার রোমান আর বিজয় ভাবতে থাকলো যে এই বাকি পেজটুকু তারা কোথায় পাবে। তখনই ওদের মনে হলো এই বইয়ের লেখক যদি কিছু উপায় বলতে পারে। তখনই ওরা বইয়ের উপরে থাকা লেখকের মোবাইল নাম্বার দেখলো। তখনই রোমান লেখকের নাম্বারে ফোন করলো, কিন্তু ওই দিক থেকে কোনো মহিলা ফোন ধরেছিল। যখনই রোমান লেখকের সম্পর্কে জানতে চাইলো, তখন মহিলা বলল উনি তো বহুত বছর আগেই মারা গেছে। সূর্যনগরের কেল্লা মোহিনী ওই বইটাই তার শেষ লেখা ছিল। বইটি পাবলিশ করার পরেই তার মৃত্যু হয়েছিল। রোমান সবকিছু খুলে বলল এবং তার কাছে সাহায্য চাইলো। মহিলাটি বলল, আমি তো বেশি কিছু জানি না, তবে বইটি লেখার জন্য উনি সূর্যনগর গিয়েছিলেন। উনি রোমানকে একটি তান্ত্রিকের নাম বলল যে সূর্যনগরেই থাকতো। রোমান আর বিজয় তান্ত্রিককে খোঁজার জন্য গ্রামের মধ্যে ঢুকে পড়ল। গ্রামের একটি গুহাতেই রোমান আর বিজয় তান্ত্রিককে পেয়ে গেল। রোমান আর বিজয় তান্ত্রিককে মোহিনী কেল্লা থেকে বের হয়ে আসার কথা বলল আর তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাকে খুলে বলল। তান্ত্রিক তখন বলল, মোহিনী একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন ওকে কাবু করা এতটাও সহজ হবে না। রাতে ওর শক্তি বেড়ে যায়, তাই দিনেই ওকে বন্দি করতে হবে। তোমরা দুজন তোমাদের হাত দাও। রোমান আর বিজয় ওরা দুজনই ওদের হাত আগে বাড়ালো। তাদের দুজনের হাতে দুইটা কলসিতে করে পানি দিল এবং তাতে কিছু চাল ফেলে দিল আর বলল, তোমরা চোখ বন্ধ করো, আমি একটি মন্ত্র পড়ব, যার হাতের কলসি ঘুরবে সেই পবিত্র হবে। এরপর তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলো আর কিছুক্ষণ পরেই রোমানের হাতে থাকা কলসের চাউল ঘুরতে থাকলো। তান্ত্রিক বলল, তুমি পারবে মোহিনীকে বন্দি করতে, আমি যেমনটা বলি তেমনটা করবে। মোহিনী অনেক দিনই কেল্লাতে বন্দি ছিল, তাই ও কেল্লাতে যাবে না। মোহিনীকে আর কেল্লাতে বন্ধ করা যাবে না। ওকে আমাদের একটি কলসে বন্দি করতে হবে, যেন ও আর বাইরে বেরোতে না পারে। কিন্তু মোহিনীকে কেল্লাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটি উপায় বের করতে হবে। তাই তোমাদের কিছু জিনিসের কথা বলছি, সেটা তোমরা নিয়ে আসবে। তান্ত্রিক ওদের কাঁচা মাংস এবং লেবু আনতে বলল। রোমান আর বিজয় জিনিসপত্রগুলো নিয়ে আসলো। এরপর তান্ত্রিক জিনিসপত্রগুলোতে মন্ত্রপুত পানি ফেলে দিল। রোমান, তুমি এই সব জিনিসপত্রগুলোকে নিয়ে কেল্লার ভেতরে চলে যাবে। এই সুগন্ধি আর কাঁচা মাংসের গন্ধে মোহিনী কেল্লার ভিতরে অবশ্যই চলে আসবে। এরপর তান্ত্রিক রোমানকে পানি ভরা কলসি দিল আর বলল, আমি তোমাকে একটি মন্ত্র বলছি, তুমি সেই মন্ত্রটি পড়বে। এতে মোহিনী তোমাকে কিছুই করতে পারবে না, আর ওই মন্ত্রটির কারণে ওর শক্তি অনেক কমে যাবে। এটা হলো পবিত্র পানি। মোহিনী যেই না কাঁচা মাংস খেতে আসবে, তখনই ওর গায়ে এটা ছিটিয়ে দেবে। এর মাধ্যমেই তুমি ওকে বন্দি করতে পারবে। তবে খেয়াল রাখবে, এইসব তোমাদেরকে সন্ধ্যা হবার আগেই করতে হবে, কারণ সন্ধ্যার পরে মোহিনীর শক্তি আরও অনেক গুণ বেড়ে যায়, তখন ওকে বন্দি করা যাবে না। রোমান সব জিনিসপত্র নিয়ে কেল্লার মধ্যে চলে গেল আর সেখানে গিয়ে একটি থালাতে কাঁচা মাংস রেখে দিল আর তার পাশে কাটা লেবু রেখে দিল আর সুগন্ধযুক্ত আতর ছড়িয়ে দিল। আতর আর কাঁচা মাংসের গন্ধে মোহিনী সেখানে চলে আসলো। মোহিনী কাঁচা মাংস খাওয়ার জন্য যেই সেদিকে হাত বাড়ালো, তখনই নোমান মন্ত্র পড়তে পড়তে সেই শুদ্ধ পানি তার গায়ে ছড়িয়ে দিল আর সে বন্ধ করা কলসটি খুলে দিল। আর মোহিনী ছটফট করতে করতে বলল, আমাকে বন্দি করো না, আমাকে বন্দি করো না, নইলে আমি তোমাকে মেরে ফেলবো। বন্দি করো না আমাকে, নইলে আমি যখনই বাইরে বেরোবো তোমাদের সবাইকে মেরে ফেলবো। মোহিনী যেই না কলসের মধ্যে ঢুকলো, রোমান সাথে সাথে কলসের মুখটি বন্ধ করে দিল। এরপর বিজয় মোহিনী নামের ওই বইটিকে তুললো আর ফেলে দিল।